আসাদ পালানোর পর দামেস্কে জনসম্মুখে বিদ্রোহী নেতা 50 বছর পর সিরিয়ার গোলানে ইসরায়েলি ট্যাঙ্ক। কাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব, পরিবর্তন মেনেই সম্পর্ক এগিয়ে নিতে হবে পররাষ্ট্র উপদেষ্টা। ভারত দূতাবাস অভিমুখে বিএনপির পদযাত্রা, নেতাকর্মীদের জন আস্থা অর্জন করতে বললেন তারেক রহমান। ভারতকে 59 রানে হারিয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ। আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। গ্রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। সিরিয়ায় বিদ্রোহীদের মাত্র 11 দিনের চূড়ান্ত লড়াইয়ের অবসান হল 54 বছরের আসাদ পরিবারের সাম্রাজ্যের। রোববার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। একই সঙ্গে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়েছেন তিনি। আসাদ পালিয়ে যাওয়ার পর সিরিয়ায় পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। প্রাইভেট বিমানে আসাদ কোথায় আশ্রয় নিয়েছেন তা নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক ধোঁয়াশা। এদিকে দামেস্কের একটি মসজিদে দেয়া ভাষণে নতুন ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন বিদ্রোহী নেতা মোহাম্মদ আল জোলানি। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট সহ বিশ্ব নেতারা। জনগণই সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ কাভজলু। এবার অন্য প্রসঙ্গ। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে বাংলাদেশের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু দেশ থেকে পরিচালিত বিভ্রান্তিমূলক এবং মিথ্যা প্রচারণা প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার মানবাধিকার নীতিমালা বিষয়ক পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে এ প্রচারণা চালানো হচ্ছে। এক্ষেত্রে বড় ধরনের অপপ্রচারের শিকার বাংলাদেশ। মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতিমালা ব্যাখ্যা করেন এবং জানিয়েছেন তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তিমূলক বা মিথ্যা তথ্য ছড়াতে না পারে সে ব্যাপারে সতর্ক রয়েছেন তারা। আগামীকাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের বৈঠকে ফলপ্রসূ আলোচনা হবে বলে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, 5 আগস্টের পরিবর্তন মেনেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের 40 বছর পূর্তি উপলক্ষে সার্ক সাংবাদিক ফোরাম আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। দীর্ঘদিন ধরেই অচল থাকা সার্ক কার্যকর করতে পারলে এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। সার্ক কার্যকরের সদস্য দেশগুলোর সহযোগিতা চান তিনি। সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর নিজেদের মধ্যে বিরোধ কমালে গোটা অঞ্চলে সমৃদ্ধি আসবে। 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। আগামীকাল এখানে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, আমাদের পররাষ্ট্র সচিবের সাথে আলাপ করবেন। এটা কিন্তু একটা স্ট্যান্ডিং মেকানিজম, এটা অস্বাভাবিক কিছু না, এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন। আমি আশা করব যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন। কিছু আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে বলা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। ভারতের পররাষ্ট্র সচিবের সফর প্রসঙ্গে তিনি বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক আরও ভালো হওয়ার প্রত্যাশা করা হচ্ছে, তবে সেই সম্পর্ক হবে ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ। প্রশ্নের জবাবে উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, নির্বাচন সম্পর্কে শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদের বক্তব্য ব্যক্তিগত। নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টাই বলবেন। আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই, কিন্তু এটা করার জন্য যেটা হচ্ছে যে যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেটা এক্সট্রাডিশন ট্রিটিতে আবার কিছু সার্টেন লিগ্যাল প্রসিডিউরটা করে তারপরে আপনি এটা একজনকে এক্সট্রাডিশন যেতে পারেন। তো আমরা সেই প্রসিডিউরটা আমরা কমপ্লিট করছি। সেটা কমপ্লিট করার পরে আমরা ফর্মালি অ্যাপ্রোচ করব ইন্ডিয়াকে তাকে এক্সট্রাডিশন করার জন্য। অবৈধভাবে কোনো বিদেশি বাংলাদেশে থাকতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে তিনি কথা বলেন। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত হয় বড়দিন ও 31st নাইটে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক। জাতীয় ও বিশেষ দিবস নিয়ে কোনো আশঙ্কা নেই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে
যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে বৈঠক শেষে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 31 নাইট আমরা বলি ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি টানি খায়, এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন। আমাদের যে নর্মাল বারগুলি আছে এগুলি আমরা বন্ধ রাখবো। ফানস উড়ানোর জন্য নিষেধ করেছি। এছাড়া অবৈধভাবে কেউ বাংলাদেশে থাকতে পারবে না বলেও কড়া হুঁশিয়ারি দেন তিনি। কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। কতজন আছে স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখনো নাই। যদি স্ট্যাটিস্টিক্সটা নাই, এটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আছে। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এ সময় ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের জবাব দিতে দেশের গণমাধ্যমের সহায়তা চান উপদেষ্টা। বলেন, সীমান্তে সতর্ক আছে সংশ্লিষ্ট সবাই। সীমান্ত পুরাই অ্যালার্ট। ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এমন অন্যান্য ইসেও তারা কী করছে, এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন, তাদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। সোমবার ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরকে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে বলেও জানান জাহাঙ্গীর আলম। আমার বাসায় যে সময় আপনি আসতেছেন সেই সময় কিন্তু সম্পর্ক অটোমেটিক একটুখানি অন্যরকম থাকে, একটু ভালো হইতে থাকে না নাকি? এটাই তো স্বাভাবিক। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আগরতলায় বাংলাদেশি দূতাবাসে হামলা, জাতীয় পতাকা অবমাননা সহ আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছে বিএনপির 3 সহযোগী সংগঠন। রামপুরা ব্রিজের কাছে পদযাত্রা আটকে দেয় পুলিশ। বিএনপি নেতারা বলেন, ভারতকে প্রতিবেশী সুলভ আচরণ করতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্রদল, যুবদল আর স্বেচ্ছাসেবক দলের পদযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নয়াপল্টন থেকে রামপুরার 4.5 কিলোমিটার পথ অতিক্রম করে। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, মৌচাক, মালিবাগ হয়ে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকার ভারতীয় হাইকমিশনের দিকে এগিয়ে চলে পদযাত্রা। প্রতিবাদ জানানো হয় আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার। প্রতিবাদ উঠে আসে সীমান্ত হত্যা এবং পানির ন্যায্য হিস্যা সহ ভারতের সাথে বাংলাদেশের প্রাপ্যতা নিয়েও। নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কেউ প্রভুত্ব করলে বাংলাদেশ তা মেনে নেবে না। পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে। তাদের ঔদ্ধত্য এমন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই। নেতাকর্মীদের পদযাত্রা রামপুরা ইউলুপের কাছে পুলিশি বাধার মুখে পড়ে। পরে 6 সদস্যের একটি প্রতিনিধি দল প্রগতি সরণিতে অবস্থিত ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করে। আমরা স্মারকলিপি জমা দিয়েছি এবং তারা সেটি রিসিভ করেছে। প্রত্যেকের গন্তব্যে শান্তিপূর্ণভাবে আপনারা চলে যাবেন। সকলকে ধন্যবাদ। স্মারকলিপি দেওয়ার শেষে সমাপ্ত হয় পদযাত্রা কর্মসূচি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের আস্থা এবং বিশ্বাস হারালে স্বৈরাচার শেখ হাসিনার মতো পরিণতি হবে বলে দলের নেতাকর্মীদের সতর্ক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের চাওয়া থেকে লক্ষ্য ভিন্ন হলে ছিটকে পড়ার আশঙ্কা রয়েছে। রংপুর ও বরিশালের বিভাগীয় এবং ঢাকার খিলক্ষেত থানার কর্মশালায় তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি সমাজে বিভেদ তৈরি করেছিল, আর বিএনপির লক্ষ্য দেশ পুনর্গঠন করা। কে মইনুল হক ও আখতার ফারুক শাহিনকে সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে দলের 31 দফার প্রস্তাবনা তৃণমূলে ছড়িয়ে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরীর খিলক্ষেত থানায় কর্মী সভা ও কর্মশালার আয়োজন করে বিএনপি। সকাল থেকেই হাজারো নেতাকর্মী হাজির হয় সেখানে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। দলের নেতাকর্মীদের তাই সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বান জানান। আমাদের মধ্যে হয়তোবা কিছু কিছু মানুষ থাকতে পারেন স্বৈরাচার পালিয়ে যাবার পরে তারা এমন কিছু কাজ করছে যেই কাজগুলো মানুষ পছন্দ করছে না। আজকে আপনাদের পরিষ্কার একটি কথা বলি, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি মানুষের আস্থা অর্জন না হয়ে থাকে, আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে 2 দিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন। আপনি দল থেকে ছিটকে পড়ে যাবেন, আপনি মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন। স্বৈরাচার হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। 15 বছর বিভিন্নভাবে ক্ষমতায় থেকেছে, বিভিন্নভাবে আত্মসাৎ করে অনেক কিছু গড়ে তোলার চেষ্টা করেছে। আজ কিছু আছে, আজকে তো খুঁজে পান তাদেরকে। মানুষ তাদেরকে ঘৃণা করছে, মানুষ তাদেরকে খেদিয়ে দিয়েছে দেশ থেকে। সহকর্মীবৃন্দ,
দয়া করে প্রত্যেকে এই উদাহরণটি মনে রাখবেন। পরে বরিশাল ও রংপুরের বিভাগীয় কর্মশালায় বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, ভালো কোনো পরামর্শ পেলে ৩১ দফার প্রস্তাবনায়ও সংশোধনী আনবে বিএনপি। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ৩১ দফাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পলাতক স্বৈরাচার যেরকম ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল, সব জায়গায় বিভেদ তৈরি করে সমাজের ব্যালেন্স, দেশের ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়েছিল। আমরা চাইছি দেশকে পুনর্গঠন করতে এবং স্বাভাবিকভাবে বিএনপির সামনে যে সবচেয়ে বড় সম্ভাবনা, এটিকে সফল করা সম্ভব একমাত্র আমরা যদি দেশকে ঐক্যবদ্ধ করতে পারি, সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি। হ্যাঁ, বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতেই পারে। ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনের কথাও পুনর্ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। খুব স্বাভাবিকভাবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিগত সময়ে দেশে ন্যায় বিচারে মূল্যবোধ নষ্ট এবং বিকৃত করা হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ওই সময় দেশে বিচারের বদলে ছিল নিপীড়ন আর সততার বদলে ছিল সঠতা। সকালে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। মহিদুল ইসলামের রিপোর্ট। এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত 2 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তুলে ধরেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সুশাসন ও ন্যায় বিচারের গুরুত্বের কথা। এ সময় তিনি উল্লেখ করেন, বিগত দিনগুলোতে দেশে অন্যায়ের বিরুদ্ধে বিচারহীনতার সংস্কৃতির প্রসঙ্গ। সেই সাথে দেশে এখন থেকে জনগণ কেন্দ্রিক ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি। বিগত বছরগুলোতে বিচার প্রক্রিয়ায় আমাদের বিচারবোধ ও ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। সততার বদলে সততা, অধিকারের বদলে বঞ্চনা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হয়েছে। অথচ এরকম সমাজ ও রাষ্ট্র আমরা চাইনি। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমাদেরকে নতুন করে যাত্রা শুরু করতে হবে। আমি উপরে যে মূল্যবোধের বিনাশ, বিকৃতি ও দূষণের কথা উল্লেখ করেছি, সেগুলো আমাদের আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার পরিবর্তন হলেই রাষ্ট্রের পরিবর্তন হয় না। রাষ্ট্রের পরিবর্তন করতে হলে জনগণের কণ্ঠস্বর শক্তিশালী করতে হয়। সরকার বদল হলেই শাসন ব্যবস্থার বদল হয় না। সরকার বদল হলেই রাষ্ট্রের পরিবর্তন হয় না। রাষ্ট্রের পরিবর্তন করতে হলে যাদের অনুকূলে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই, তাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে হবে। আমরা সরকার বদল করে যদি আমরা পূর্বের সেই একই প্রক্রিয়ার ভিতরে থাকি, তাহলে কিসের জন্য মানুষগুলো প্রাণ দিল? কিসের জন্য এই মানুষগুলো এত ত্যাগ স্বীকার করলো? কেন তাদের নিজস্ব সম্পদ দেশের থেকে লুণ্ঠন হলো, পাচার হলো? এর তো প্রতিকার দরকার। স্থানীয় সরকার ব্যবস্থা থেকে শুরু করে জাতীয় নীতি নির্ধারণী প্রক্রিয়ায় দেশের পিছিয়ে পড়া মানুষদের ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে উপস্থিত দেশ বিদেশি বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং কূটনীতিকরা। মহিদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, দখল হয়ে যাওয়া নদী, খাল, মাঠ সহ সরকারি জমি উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে। বিকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হানিফ মিলনায়তনে আয়োজিত মত বিনিময় সভায় তিনি আরও বলেন, যারা দুর্নীতিতে জড়িত এবং সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক নেতাদের মতো আচরণ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রকল্পে অনিয়ম এবং দুর্নীতি রোধ করে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নমূলক কাজ শেষ করার তাগিদ দেন তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে একটা সুন্দর সুবর্ণ সুযোগ এসেছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। নগরবাসীকে সেবা দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ যুব দলের এশিয়া চ্যাম্পিয়ন হওয়া প্রসঙ্গ। দুবাইতে আবারও উড়ল লাল সবুজের পতাকা। সে পতাকার নিচে দাঁড়িয়ে আজিজুল হাকিমের নেতৃত্বে থাকা অনূর্ধ্ব 19 দল আরও একবার আনন্দের উপলক্ষ এনে দিলেন দেশকে। যুব এশিয়া কাপে ভারতের বিপক্ষে 59 রানের বিশাল জয়ে টানা দ্বিতীয়বার আসরের শিরোপা জিতে দিল বাংলাদেশের যুবারা। এই জয়ে অনূর্ধ্ব 19 দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হবিগঞ্জের বাহুবলে অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে 4টি গ্রামের অধিবাসীদের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ শতাধিক আহত হয়েছেন। পুলিশ জানায়, উপজেলার সাতপাড়িয়া গ্রামের একজন যুবকের কাছে অটোরিকশার ভাড়া 5 টাকা হলেও চালক তার বেশি দাবি করাকে কেন্দ্র করে কবিরপুর গ্রামের এক ব্যক্তির হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষের
গ্রামের লোকজন সংঘর্ষে ছড়িয়ে পড়ে। এতে কবিরপুর গ্রামের পক্ষ থেকে অবস্থান নেয় ভেড়াখাল এবং সাতপাড়িয়া গ্রামের পক্ষ থেকে অবস্থান নেয় বহুরিয়া গ্রামে। সংঘর্ষে পুলিশ সহ আহত হয় শতাধিক। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে নাটোরে নলডাঙ্গায় জিয়া খালের দখল নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি অস্থায়ী দোকান। 31 ডিসেম্বরের মধ্যে গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে জুলাই বিপ্লবে আহত এবং শহীদ পরিবারের সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। এছাড়া তালিকা তৈরির পর কেউ বাদ পড়ে গেলে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যোগাযোগ করে এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে তালিকা পাঠানোর কথা বলেন তিনি। অনুষ্ঠানে 33 জন আহতদের মধ্যে 1 লাখ টাকা করে 33 লাখ টাকা এবং 6 জন শহীদ পরিবারকে 5 লাখ করে 30 লাখ টাকা চেক দেওয়া হয়। রাজনৈতিক দলগুলো যদি আত্মসমালোচনার মাধ্যমে শুদ্ধ না হয় আর যদি স্বৈরাচারী মনোভাব থেকে বেরিয়ে আসতে না পারে, তাহলে নানা সংস্কার করেও কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রাতে রাজধানীর একটি হোটেলে নান্দনিক স্থাপত্য শিল্পে নির্মিত বাংলা বসতির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। বাংলা বসতির চেয়ারম্যান এবং সিইও মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্মাণ খাতের উদ্যোক্তা ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং বিদ্যা সিনহা মিম। সাভারের প্রস্তাবিত ঢাকা হেমায়েতপুর মেট্রো রেল সংলগ্ন আমিন বাজারের কাছে আনুষ্ঠানিকভাবে চালু এই প্রকল্পে পরিবেশ বান্ধব বাড়ি নির্মাণে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলো যদি আত্মসমালোচনার জায়গা থেকে তারা না শুদ্ধ হয়, তাদের স্বৈরাচারী মানসিকতা থেকে তারা যদি বের হয়ে না আসতে পারে, তাহলে আমরা ঘর ঝাড় দিয়ে যতই পরিষ্কার করে যাই না কেন, এই ঘর দুটো দিনও পরিষ্কার থাকবে না। পতিত সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে নিজ দেশে আশ্রয় নিয়েছে ভারত। তবে হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে গণহত্যার আসামি হয়ে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বিকেলে পিলখানায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পুনর্বাসনের সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে কথা বলেন তিনি। 2009 সালে সেনা হত্যা থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের সকল হত্যার বিচার দেখতে চায় এদেশের মানুষ। অনুষ্ঠানে বিশিষ্ট গবেষক এবং লেখক ফরহাদ মাজহার বলেন, দেশকে সুরক্ষিত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর গাঠনিক পরিবর্তনের পাশাপাশি সকল নাগরিককে সামরিক প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিগত সরকার পাঠ্যপুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বিকৃত করে 15 বছরের শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে। বিকেলে নরসিংদীর পলাশে একটি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না, যার প্রমাণ শিক্ষার্থীরা 5ই আগস্টেই দিয়েছে। নরসিংদীর ছাত্র জনতা ফরাসিদের মতো কারাগারে ভেঙে সেদিন বাংলার ছাত্র জনতা পুনরায় বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে। কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজীর সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানের মিলন মেলায় পরিণত হয়। ফেনীতে 17তম পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ফেনী জেলা অডিশন মহিপাল জামিয়া হুসাইনিয়া মাদ্রাসায় জেলা পর্যায়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। জেলার 20টি মাদ্রাসা থেকে শতাধিক প্রতিযোগী এই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীদের মধ্য থেকে 7 জনকে বাছাই করে ইয়েস কার্ড প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন পিএইচপি কোরআনের আলোর ভাইস চেয়ারম্যান মাওলানা কারিম মোহাম্মদ জহিরুল ইসলাম। দুদকের মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাসের সাজাপ্রাপ্ত স্ত্রী চুমকি কারণকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি AK আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 2022 সালে 27 জুলাই দুদকের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাসকে 20 বছর এবং তার স্ত্রী চুমকিকে 21 বছর কারাদণ্ড দেওয়া হয়। তখন থেকে চুমকি কারণ পলাতক থাকলেও গত বছরের মে মাসে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2020 সালের আগস্টে প্রদীপ ও চুমকির বিরুদ্ধে মামলা করে দুদক। স্বাস্থ্য সচেতনতা এবং সক্রিয় জীবনের বার্তা নিয়ে লেটস ওয়াক এবং রোটারি ঢাকা অবনী আয়োজিত অনুষ্ঠিত হলো চলো হাঁটি ওয়াকাথন। আজ উত্তরা রবীন্দ্র সরণির মুক্ত মঞ্চ থেকে শুরু হয়ে সোনারগাঁও জনপদ পর্যন্ত এই ওয়াকাথনে 2.5 কিলোমিটার পথ পাড়ি দেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন PPRC নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সিটি গ্রুপের বিপণন ও বিক্রয় বিভাগের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী। বক্তারা বলেন, হাঁটাহাঁটি শুধু শারীরিক সুস্থতার নয়, বরং মানসিক প্রশান্তিরও চাবিকাঠি। আগামী 3 মাসের মধ্যে ঢাকা শহরে আরও 4টি আয়োজনের পরিকল্পনার কথা জানানো হয়। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে গৃহকর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা, কর্মজীবী নারী এবং গৃহকর্মী জাতীয় ফোরাম বাংলাদেশ আয়োজিত এই সম্মেলনে ঢাকা জেলার প্রায় 8 শতাধিক গৃহকর্মী অংশ নেন। সম্মেলন থেকে গৃহকর্মী সুরক্ষা এবং কল্যাণ নীতিমালা 2015 বাস্তবায়ন চান তারা। একই সঙ্গে গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির দাবি জানানো হয়। নারী এবং শিশুর নির্যাতন প্রতিরোধে 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়। শেখ হাসিনার অন্যায়, অত্যাচার, লুটপাটের ভারত সহযোগিতা করেছিল অভিযোগ করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এজন্য তার পতন ভারত মেনে নিতে পারছে না। বিকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল মহিলা কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সভায় দুদু আরও বলেন, নৌকায় ভোট দিলে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে, এটা বিএনপি অনেক আগে থেকেই বলে আসছিল, কিন্তু সে সময় অনেকেই তা বিশ্বাস করেনি। এখন তারা তার প্রমাণ পেয়েছে। দেশটাকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ভারতের দাসে পরিণত করেছিল। ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দীর্ঘদিন চাপে থাকা দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে রফতানি আয়ের প্রবৃদ্ধি। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে রফতানিতে প্রবৃদ্ধি এসেছে 11.76%। ব্যবসায়ীরা বলছেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় জমে থাকা ক্রয়ের আদেশগুলোর পণ্য রফতানির সুফল মিলেছে এখন। আর বিদেশে নতুন রফতানির বাজার তৈরির মাধ্যমে এই প্রবৃদ্ধি ধরে রাখার তাগিদ অর্থনীতিবিদদের। আরাফাত ইসলামের রিপোর্ট। টানা শ্রমিক অসন্তোষের পরও গত নভেম্বর মাসে দেশের সার্বিক রপ্তানি আয় 15.63% বেড়ে 411 কোটি ডলারে দাঁড়িয়েছে। গত বছরের নভেম্বরে যেখানে আয় হয়েছিল 356 কোটি ডলার। অন্যদিকে চলতি 2024-25 অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর এই 5 মাসে রপ্তানি আয় বেড়েছে 11.76%। এ সময়ে আয় হয়েছে 1990 কোটি ডলারের পণ্য ও সেবা। গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে 12.25%। পরিবর্তিত পরিস্থিতিতে এই রপ্তানি আয় সন্তোষজনক বলে জানিয়ে রপ্তানিকারকরা বলছেন, ভবিষ্যতে শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলে বিশৃঙ্খলার বিষয়ে চিন্তিত তারা। সবকিছু মিলিয়ে যে আমাদের রপ্তানিটা ব্যাহত হয়েছে, সেটার মানে জমে থাকা রপ্তানিগুলির একটা প্রেশার গত মাসে গেছে, বাইরের ডিমান্ডটা বা তাড়াতাড়ি মাল পাঠানো, এই বিষয়গুলি। তো ফলে দেখা গেছে যে এই মাসে ওই মাসের রপ্তানিটা মোটামুটি ভালো হয়েছে। এই মাসেও হয়তো এরকম কিছু রপ্তানি যাবে, কিন্তু সামনের দিনগুলির জন্য আমরা যেটা এখনও শঙ্কিত, যে আমরা যে অর্ডারগুলি হাতছাড়া হয়েছে, মানে আমাদের আশা ছিল যে অন্তত আরও মিনিমাম 20 থেকে 25% আরও বেশি রপ্তানি আদেশ আমাদের হাতে আসবে, যেটা আসেনি এই সমস্যাগুলির কারণে। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, বিশ্বের অনেক দেশে মূল্যস্ফীতি কমে যাওয়ায় রপ্তানি পণ্যগুলোর চাহিদা বাড়ছে, যার ইতিবাচক প্রভাব পড়ছে রপ্তানি আয়ে। যে কারণে চাহিদা সংকুচন হয়েছিল কেন আমাদের এক্সপোর্টের, রপ্তানির কারণ হচ্ছে বিদেশে ইনফ্লেশন যখন বেশি ছিল তখন আমাদের যে পণ্য রপ্তানি হয় তার চাহিদার সংকুচন হয়েছিল। এখন সেটা প্রসারণ শুরু হয়েছে, অর্থাৎ পৃথিবীতে আমরা যে সমস্ত দেশে রপ্তানি করি, প্রথমত হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, ইউএসএ, এইসব রাষ্ট্রে এখন মূল্যস্ফীতি সহনশীল, যে কারণে কিন্তু তাদের ইম্পোর্ট অর্ডার বেড়ে যাচ্ছে, আমাদের এক্সপোর্ট বৃদ্ধি পাচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। মিরপুর শের বাংলায় বর্ণাঢ্য আয়োজন উন্মোচিত হলো জাতীয় ক্রিকেট লিগ টি-20 টুর্নামেন্টের ট্রফি। 7 বিভাগীয় দল এবং ঢাকা মেট্রোকে নিয়ে আগামী 11 ডিসেম্বর থেকে শুরু হবে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে টি-20 টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট 32টি ম্যাচের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এর আগে একাধিকবার স্থানীয় ক্রিকেটারদের নিয়ে টি-20 টুর্নামেন্টে আয়োজিত হলেও বিসিবির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এবারের আসর থেকে প্রতি বছরই আয়োজিত হবে টুর্নামেন্ট। জয়ী দল পাবে 20 লাখ টাকার প্রাইজ মানি।
4টা দলের 4টা হাত এটাকে রিপ্রেজেন্ট করছে। সো খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো বলছি আরও একবার। আসাদ পালানোর পর জনসম্মুখে বিদ্রোহী নেতা, 50 বছর পর সিরিয়ার গোলানে ইসরায়েলি ট্যাঙ্ক। কাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব, পরিবর্তন মেনেই সম্পর্ক এগিয়ে নিতে হবে পররাষ্ট্র উপদেষ্টা। ভারত দূতাবাস অভিমুখে বিএনপির পদযাত্রা, নেতাকর্মীদের জন আস্থা অর্জন করতে বললেন তারেক রহমান। ভারতকে 59 রানে হারিয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।